4টা বিড়াল আছে, ওদের সাথে সময় কাটাতে পছন্দ করি। জানি না এটা অবসর কিনা, কারণ এটা পার্ট অফ মাই জব, ওদেরকে টেক কেয়ার করা। এবং হচ্ছে যে আমি খুব খুব মানে বিভিন্ন জিনিস, মানে কাছের মানুষকে নিয়ে বিভিন্ন জিনিস চিন্তা করতে ভালোবাসি। মানে লাইক কল্পনার মধ্যে চলে যাই, আমরা এখানে যাচ্ছি, ঘুরছি, মানে যে মানুষটাকে ভালোবাসি তার সাথে। প্রিয় দর্শক, কথা বলছিলাম আজকে একজন ফ্যাশন ডিজাইনার, একজন সাস্টেনেবল ফ্যাশন ডিজাইনার বললে মনে হয় ভালো হয়, আর সোশ্যাল অ্যাক্টিভিস্টও। আমরা আফসানা ফেরদৌসীর সাথে কথা বলছি। এ সময়ের জনপ্রিয় বলবো না, এ সময়ের দায়িত্বশীল একজন ফ্যাশন ডিজাইনার। বলছিলেন যে ভালোবাসার মানুষের সাথে কল্পনায় ঘুরে বেড়াতে পছন্দ করেন। ভালোবাসার মানুষের সাথে কল্পনায় ঘুরে বেড়ানোর পাশাপাশি কি বাস্তবে ঘুরে বেড়ানোর হাত ধরে নদীর তীরে, হ্যাঁ, এই প্রকৃতির সাথে যাওয়া হয়? হ্যাঁ, ওটা হয়। কিন্তু হয় কি যে আমরা তো সবাই যার যার কাজে অনেক ব্যস্ত থাকি। অনেক সময় হয় যে আমরা চাইলেও অনেক কিছু যাওয়া যায় না। যেমন আমি খুব ট্রাভেল করতে পছন্দ করি। আমার কাছে মনে হয় যে আমি এখন হিমালয়ের কাছে চলে যাব, আমি এখন ট্রেকিংয়ে কোথাও চলে যাব। সো ওই সময়গুলোতে দেখা যায় যে আমরা যখন গল্পের বই পড়ি না, তখন তো আমাদের মস্তিষ্কে আমরা সেই দৃশ্যগুলো দেখি। আমি সেরকমভাবে আমার কাছের মানুষকে নিয়ে অনেক জায়গায় ঘুরতে চাই মনে মনে, আর ভাবি যে আমরা যাচ্ছি, বাট ইন ফিউচারে অবশ্যই যাব। আপনি এখন যে কাজগুলো করছেন, সেই কাজগুলোতে কাছের মানুষের অনুপ্রেরণা কতটা প্রয়োজন? এটা খুবই প্রয়োজন, কারণ আমি যেহেতু বিভিন্ন রাইটস নিয়ে কাজ করি, অনেক সময় থাকে যে অনেক সাহসেরও ব্যাপার থাকে অনেক কিছুতে। প্রকৃতি নিয়ে কাজ করলে সাহসটা এতটা লাগে না, কিন্তু যখন আপনি হিউম্যান রাইটস অর পৃথিবীর অসঙ্গতির বিরুদ্ধে কথা বলতে যাবেন, তখন আপনার কাছের মানুষদের অনেক প্রয়োজন, কারণ দিন শেষে শক্তিটা আমরা তাদের কাছ থেকে পাই। আপনি বিভিন্ন রাইটস নিয়ে কাজ করেন বলছেন, এর মধ্যে নিশ্চয়ই গার্মেন্টস কর্মীরাও রয়েছে, কারণ কোনো একটা ইন্টারভিউতে আমি দেখেছি যে আপনি এরকমটা বলেছেন যে নায়িকা শাবানার মতো মেশিন সেলাই মেশিন চালাইতেই আমি ফ্যাশন ডিজাইনার। তাদের রাইট নিয়ে কখনো ভেবেছেন? অবশ্যই ভেবেছি, কারণ আমি যখন কাজ করেছি আমি চেষ্টা করেছি যে যারা আমার কলিগ আছেন অথবা যে মানুষগুলোকে বিভিন্ন ক্ষেত্রে যে বিভিন্ন ইস্যু থাকে যে ওরা এইচআরকে বলতে পারে না অথবা অফিসে বলতে পারছে না, সো আমি অনেকবার এই বিভিন্ন উদ্যোগগুলো নিয়েছি, কিন্তু উদ্যোগগুলো নিতে গিয়ে আবার একটু ঝামেলায়ও পড়েছি। কারণ একটা জিনিস হচ্ছে যে আমরা যখন কেউ রাইটস নিয়ে কথা বলতে যাই, পিছনে ফিরে তাকিয়ে দেখি কেউ নেই। মানে আপনাকে সবাই পাঠাবে যান যান যান, বাট যখন আপনি সত্যি কথা বলতে যাচ্ছেন, পিছনে ফিরে দেখবেন যে আপনার সাথে সঙ্গ দেওয়ার কেউ নেই। সো সামটাইমস তাতে মনে হয় আপনার খুব বেশি যায় আসে না, কারণ আপনার ইন্ট্রো, আপনার সোশ্যাল মিডিয়ার ইন্ট্রোতে আমি দেখছি যে আই এম এ ফাইটার, আই এম এ বিলিভার, আই এম এ স্ট্রং এন্ড আই এম ফিয়ারলেস। সো এই যে গুণগুলো যার মধ্যে থাকে, যে মানুষটার মধ্যে থাকে, আমি নারী বললাম না, থ্যাংক ইউ এটা বলার জন্য, মানুষ যে মানুষটার মধ্যে থাকে সেই মানুষটার আসলে অন্য কিছুতে খুব বেশি সমস্যা হওয়ার কথা না। না, সমস্যা হবার কথা না, কিন্তু আমরা যে সোসাইটিতে আছি আমাদের অনেক সময়, স্পেশালি আমি মানুষ, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আমরা আবার নারী হিসেবে গণ্য, কারণ আমরা চাইলেও অনেক জায়গায় যেতে পারি না। যেমন একটা সময়ের ব্যাপার থাকে, একটা ছেলে যে সময়ে বাইরে গিয়ে বিভিন্ন জিনিস নিয়ে কথা বলতে পারে, একটা মেয়ে পারে না। অনেক কিছু থাকে, কিছু জিনিস থাকে যেটা আমরা এখনো ট্যাবু হ্যাঁ মধ্যে আছি। সো আর যেটা আপনি বললেন যে আমাদের গার্মেন্টস কর্মীদের কাজ নিয়ে, সো হ্যাঁ আমি হয়তো বা ডিরেক্টলি এখনও ইনভলভ হইনি, বাট আমি আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রি নিয়ে, যে আমাদের যে ফাস্ট ফ্যাশন ইন্ডাস্ট্রির জন্য যে আমাদের নদী, আমাদের দেশের যে অনেক এনভায়রনমেন্টাল ইস্যু হচ্ছে, সেগুলো নিয়ে আমি অনেক কাজ করেছি। বাট অবভিয়াসলি আমার ইচ্ছে আছে যে আমাদের যারা মানে আমাদের এই যে গার্মেন্টস ইন্ডাস্ট্রিকে পৃথিবীর দ্বিতীয় এক্সপোর্ট, মানে আমরা আরএমজি সেক্টরে আমরা হচ্ছে দ্বিতীয় ওয়ার্ল্ডে। সো বেসিক্যালি এটা তাদের জন্যই গিয়েছে। সো তারা অনেক কিছু ডিজার্ভ করে আমাদের কাছ থেকে, তাদের হেলথ ইস্যু, তাদের সোশ্যাল ইস্যুস, তাদের স্যালারি অ্যান্ড এভরিথিং। এবং আমার মনে হয় যে গার্মেন্টস সেক্টরে আসলে এখন অনেক মানুষ আছেন এগুলো নিয়ে কাজ করছেন। আপনারা দেখবেন যে গত বছর তাদের একটা স্যালারি বিষয়ে একটা ইস্যু ছিল, এটা নিয়ে অনেক কাজ হয়েছে। এবং আরেকটা জিনিস বলি, এখন কিন্তু বাংলাদেশে অনেক ভালো ভালো ফ্যাক্টরি আছে যারা
চিন্তা করে, তাদের জন্য ডে কেয়ারের ব্যবস্থা আছে তাদের বাচ্চাদের জন্য। আমরা জানি যে গ্রিন ফ্যাক্টরির দিক থেকে বাংলাদেশ হচ্ছে লার্জেস্ট। ইয়েস, এবং আমি নিজেও কাজ করেছি। আমি 4-এ ইয়ার্ন ডাইংয়ে ছিলাম কিছুদিন। সো ওখানে অনেক আমি দেখেছি যে ওখানে ডে কেয়ার আছে, ওখানে যারা গর্ভবতী মা আছে ওদেরকে হচ্ছে মিল্ক দেওয়া হয় একটা টাইমে, অধিকার সচেতনতা, এবং ওদের জন্য ডাক্তার আছে। সো এটা অনেক অনেক ফ্যাক্টরি আছে যারা এখন এগুলো নিয়ে কাজ করছে। সো আমি বলবো যে তাও অনেক কিছু আছে, আমাদেরও কাজ করার জায়গা আছে। আপনি তো জীবনে একসময় কিছুই হতে চাননি, কিন্তু এখন অনেক কিছুই করতে চান। এই করতে চাওয়াটা কেন, কবে থেকে উপলব্ধিতে আসলো যে আমাকে অনেক কিছু করতে হবে? কোনো একটা রিজনে, ব্যক্তিগত রিজন, আমার কাছে মনে হয়েছে যে আমি বিয়ে করব অ্যান্ড দেন প্রেমে পড়েছিলেন আমি সেটাও জানি। সো বিয়ে করব অ্যান্ড দেন আর কিছু করব, সংসার করব। সংসার করা কিন্তু খারাপ না, এটাও অনেক বড় একটা দায়িত্ব। হ্যাঁ, সো ওই টাইমে আমার ওটা মনে হয়েছে। কিন্তু নিজের আইডেন্টিটিটা নিয়ে ভাবেননি? না, একদমই না। ইভেন আমার যে ড্রিম ছিল সব ড্রিম হচ্ছে আমি একদম ভুলে গিয়েছিলাম। সো বাট কিন্তু তারপরে যেটা হলো যে, যেটা হয় না, হঠাৎ করে আমার মনে হলো যে আচ্ছা আমার ছেলে মেয়ে, আমার মাও, মানে আমার মাও এইচএসসি, আমিও এইচএসসি, এটা আমার ছেলে মেয়ে কী বলবে যে আমার মা পড়াশোনা করলো না। আর আরেকটা জিনিস আমার মনে হয়েছে যে আমার সন্তানকেও যদি আমি একজন ভালো মানুষ হিসেবে তৈরি করতে চাই, তার আগে আমাকে শিক্ষিত হবে এবং আমাকে ভালো মানুষ হতে হবে। ওই সূত্রে মনে হলো যে পড়াশোনাটা করি। তারপরে বিজিএম ইউনিভার্সিটিতে আমার ভর্তি হওয়া, কিন্তু তখনও আমি জানি না যে আমি ফ্যাশন ডিজাইনে ভর্তি হচ্ছি। ওখানে গিয়ে আমি জিজ্ঞেস করেছি আমি কোনটায় ভর্তি হব। ওনারা আমাকে যেটা বলেছেন, ওখানেও বলেছে যে আপনি মেয়ে তো মেয়ের জন্য ফ্যাশন ডিজাইন ভালো, ওখানেও নারীকে আলাদা করে দেখা। হ্যাঁ, যে ফ্যাশন ডিজাইন, কারণ তখন অ্যাপারেল ছিল, নিটওয়্যার ছিল। সো এভাবে আমার ভর্তি হওয়া হয়। কিন্তু তারপর যেটা হয়েছে, যেটা বললাম যে আমার বই পড়তে খুব পছন্দ, আমি এখনও বই পড়া ছাড়িনি। তো আমাদের ইউনিভার্সিটিতে যে লাইব্রেরি ছিল ওখানে আমার যাওয়া আসা শুরু হলো, এবং আমি বই পড়া শুরু করলাম ফ্যাশনের। তার আগে তো গল্পের বই পড়তাম। তো ফ্যাশনের বইগুলো না খুব সুন্দর হয়, কারণ বাইরের বইগুলোতে আপনার পেজ, কালার অ্যান্ড এভরিথিং সো বিউটিফুল। সো ওটা পড়তে গিয়ে না আমি ফ্যাশনের প্রেমে পড়ে গেছি। ফ্যাশন জগৎ সম্বন্ধে জানা শুরু হলো, যে এই মেয়ে কোনোদিন নিজের পোশাক নিয়ে চিন্তা করেনি, মা যেটা ঈদে কিনে দিয়েছে সে সেটাই পরেছে। কোনোদিন আমি বলি নাই যে আমি এই কালার পরবো বা আমি এটা পরবো না, মানে আমাকে যেটা দিয়েছে আমি সেটাই পরেছি। ফ্যাশন নিয়ে আমার কোনো ধরনের চিন্তা ভাবনা ছিল না। সেখান থেকে আমি ফ্যাশন নিয়ে পড়াশুনো করলাম। তারপর দেশে বিদেশে কিছু কম্পিটিশনে পার্টিসিপেট করলাম, ওগুলো থেকে অ্যাওয়ার্ড পেলাম। স্টুডেন্ট অবস্থায় আপনি অ্যাওয়ার্ড পেয়ে গেলেন? জি, একটা না দুটো পেয়েছিলাম, 3টে পেয়েছি। বাট যেটা সব থেকে বড় পেয়েছিলাম সেটা হচ্ছে এসডিসি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ডিজাইন কম্পিটিশন, যেটা বাংলাদেশের উইনার হই আমি। এবং হংকংয়ে আমাদের মেইন কম্পিটিশনটা হয়, যেখানে 16টা কান্ট্রি পার্টিসিপেট করে। এখন পর্যন্ত মনে হয় আপনি পুরস্কার বিজয়ী। হ্যাঁ, ওখানে আমি সেকেন্ড হই। তো ওটা পাওয়ার পর হয়েছে কি, আমি দেখলাম কি হয় না, অনেক সময় যে আপনার চারপাশ থেকে আপনাকে অনেক মেসেজ দেয় যেটা হিডেন, আপনি মানে আপনি বুঝতে পারাটা একটা ব্যাপার। তো তখন আমার অনেকগুলো কারণে মনে হলো যে আমার না, আমি ব্যক্তিগত আফসানা ফেরদৌসি, আমার নিকনেম উর্মি, বা আমার কাছে পছন্দের মানুষদের কাছে আমি উর্মি নামে পরিচিত। আমি হয়তো বা মা হব, আমি কারো স্ত্রী হব, আমি কারো সন্তান, কিন্তু তার বাইরে না আমি আলাদা একটা মানুষ। যেমন আমার রোগ হয় যখন, তখন কেউ কিন্তু ওটা নিচ্ছে না, ওটা আমাকেই বহন করতে হচ্ছে। আমি যখন ওই উপলব্ধিটা একান্তই আমার, সব ধরনের অনুভূতি। আপনি যখন খুব কষ্ট পাবেন হয়তো আপনি শেয়ার করবেন, কিন্তু ভিতরে অন্তরে যে কষ্টটা ওটা কিন্তু আপনি ফিল করবেন। তো তখন আমার মনে হলো যে আমি এর বাইরে একটা মানুষ, এবং আমার সমাজের প্রতি অনেক দায়িত্ব আছে। আমি অ্যানিম্যাল রাইটস নিয়ে কাজ করি অনেক বছর যাবত। তো দেখা গিয়েছে যে আমার একটা কালেকশন ছিল 2019-এ, যেখানে আমি আমাদের কালেকশনটা করার একটা রিজন ছিল। সেই টাইমে 2018-তে অস্ট্রেলিয়াতে যে ফায়ারটা হলো, তখন হচ্ছে ওদের কোয়ালা এবং হচ্ছে অনেক ক্যাঙ্গারু মারা যায়। তো আমার থিম কিন্তু ছিল অন্য তখন, কিন্তু যখন এই ইনসিডেন্টটা হয় এটা আমাকে এতটাই নাড়া দেয়, আমার কাছে মনে হয় যে আমি এই কালেকশনটা ডেডিকেটেড করব ওদের জন্য। সো কালেকশনটা এমন ছিল যে আমাদের গৃহপালিত পশু পাখি, লাইক মুরগি থেকে শুরু করে সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার, সবাই সম্মিলিত হয়ে ওদের জন্য প্রে করছে এবং পুরো বিশ্বের অ্যানিম্যাল রাইটস নিয়ে কথা বলছে। এবং কিছু কিছু ড্রেস ছিল এরকম যে এই পৃথিবীতে আমাদের যতটুকু অধিকার ওদেরও ততটুকু অধিকার, এবং ওরা এই পৃথিবীতে খুব আনন্দে দিন কাটাচ্ছে। এটা আমার একটা ড্রিম যে ওরা খুব সুন্দরভাবে হেঁটে যাচ্ছে, কেউ ওদের ক্ষতি করছে না। সো ওই জিনিসটা নিয়ে আমার কাজ হয়। সো লাস্ট যে ড্রেসটা হয় আমি পরেছিলাম,
ওখানে লেখা ছিল বনবিবি। তো এটা নিয়ে কাজ করতে গিয়ে আমার বনবিবি নিয়ে অনেক পড়াশোনা হয়। তো আমার ড্রেসে আমি এটা জাস্ট এভাবে লিখেছিলাম, কারণ আই ফিল দ্যাট হয়তো বা এই সময়ের আমি বনবিবি অল্প একটু জায়গায় আমি কাজ করছি, বাট করছি। তো তারপরে যেটা হলো, ফ্যাশন শোর পরে আমাকে অনেকে এই নামে ডাকা শুরু করলো, এবং এটা খুবই মানে আমি এটা এত মানে অন্যভাবে ফিল করা শুরু করলাম, এবং নিজের প্রতি রেসপন্সিবিলিটি আরও বেড়ে গেল যে এটা শুধু নাম না, এটা অনেক রেসপন্সিবল একটা নাম। আমাকে হাঁটতে হবে, আরো বেশি হাঁটতে হবে, এবং এটা নিয়ে আরো বেশি কাজ করতে হবে। একজন ফ্যাশন ডিজাইনারের কেন পরিবেশ সচেতন হয়ে ওঠা উচিত বলে মনে করেন আপনি? এটা খুবই উচিত, কারণ যেটা মাত্র বললাম যে পোশাক ইন্ডাস্ট্রির জন্য আমাদের এনভায়রনমেন্টে অনেক ক্ষতি হচ্ছে, স্পেশালি ডাইং ইন্ডাস্ট্রি, যে রঙের কারণে আমাদের নদীগুলো আপনি যদি দেখেন বুড়িগঙ্গা, এগুলো অনেকটাই কিন্তু ডাইং ইন্ডাস্ট্রির জন্যই হচ্ছে, এই কালারের কারণে আমাদের নদীগুলো মরে যাচ্ছে। সো একজন ফ্যাশন ডিজাইনার যদি তার ব্র্যান্ড সাস্টেনেবল ফ্যাশন ব্র্যান্ডগুলো গড়ে তোলে, তার মানে হচ্ছে আমরা ন্যাচারাল যে রঙগুলো আছে সেগুলো নিয়ে কাজ করা শুরু করব, এবং যতটা পারা যায় কেমিক্যাল ইউজ করলো যেগুলো এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি, আমরা সেগুলো নিয়ে কাজ করব। আমরা হচ্ছে পরিবেশ থেকে হচ্ছে চেষ্টা করব যে আমরা পলিস্টার, নাইলন ম্যাটেরিয়ালসগুলো না ইউজ করে আমরা আমাদের কটন, লিলেন, টেন্সেল এই ধরনের ম্যাটেরিয়াল ইউজ করব। সো একজন ডিজাইনারের অনেক বড় দায়িত্ব পরিবেশ নিয়ে কাজ করা, অনেক অনেক বড়। সোশ্যাল মিডিয়াতে আপনার রেসপন্সিবিলিটি গুলোকে কি শেয়ার করেন, নাকি সোশ্যাল মিডিয়া শুধু বাণিজ্যিকভাবে ব্যবহার করেন? না, এটা আমি খুবই শেয়ার করি। এই জন্য আমার ব্র্যান্ড বাণিজ্যিকভাবে ওভাবে যায়নি, কারণ হচ্ছে আমরা যখন কাজ করি বা পোশাক বানাই, এগুলো অনেকটাই হচ্ছে বিভিন্ন রাইটস অ্যান্ড দ্য আপনার সাস্টেনেবল ফ্যাশন নিয়ে কাজ করি, আপসাইক্লিং, রিসাইক্লিং, যেটা আমাদের যে কনজিউমার ওদের মধ্যে এই জিনিসটা কম। স্পেশালি ঈদে দেখেন সবাই চিন্তা করে যে আমরা তো অন্য দেশের দ্বারা বেশি ইন্সপায়ার হই, তারা দেখা যায় যে দেশপ্রেমের কথা বললাম না, যে দেশপ্রেমটা কিন্তু এখানেও, যে আমি আমার দেশের ইকোনমিতে কতটা আমি হচ্ছে কন্ট্রিবিউট করব, এবং নিজের পারচেজের মাধ্যমে আমাদের তাঁতিদেরকে কিভাবে বাঁচিয়ে রাখবো। সো সোশ্যাল মিডিয়াতে আমরা এটা নিয়ে মানে কাজ করি। আমি চেষ্টা করি যে বিভিন্ন সময় এগুলো নিয়ে কথা বলতে। আমার যখন পোশাকও আমি আপলোড করি, যদি এটা আপসাইক্লিং হয় সেটা নিয়ে ডেসক্রিপশন দেওয়া হয় যে কেন দিয়েছি। এবং যখন আমার ইন্টারভিউগুলো আমি সবসময় পোস্ট করি, কারণ ইন্টারভিউগুলোতে অনেক এই বিষয়ে কথা বলি। তো এগুলো কিন্তু অনেকটা সচেতনতামূলক বার্তা মানুষকে পৌঁছে দেওয়ার জন্য, যেমন আজকে আপনি জিজ্ঞেস করছেন। সো আই থিঙ্ক মানে মানুষজন জানার চেষ্টা করবে, আচ্ছা আসলেই তো সাস্টেনেবল ফ্যাশন ডিজাইনার জিনিসটা কি, বা এই ফ্যাশনটা কি। সো আমি যেরকম পড়তে পড়তে এটার প্রতি ডেডিকেটেড হয়ে গিয়েছি, তারাও হয়তো জানতে জানতে পারচেস করার সময় চিন্তা করবে যে আমি যে পোশাকটা কিনছি, এই পোশাকটা আসলে প্রপার ওয়েতে আমার কাছে এসেছে কিনা, বা এই পোশাকটা তৈরি করতে গিয়ে কোনো শ্রমিক কষ্ট পেয়েছে কিনা, বা আমার কোনো নদী ধ্বংস হয়েছে কিনা। কখনো কখনো মনে হয় সোশ্যাল মিডিয়া আপনার জন্য উইয়ার্ড? কোন সেন্সে? কখনো কখনো মনে হতে পারে কিনা যে সবসময় কি পজিটিভ মনে হয়? ও আচ্ছা, নো, সবসময় পজিটিভ কোনো কিছুই পজিটিভ, মানে সব কিছু পজিটিভ নেগেটিভ মিলিয়ে। তবে হ্যাঁ, আমার কাছে এখন খুব মনে হচ্ছে এটা একটা স্পেশালি ক্রিয়েটিভ মানুষদের জন্য এখানে খুব কম সময় থাকা উচিত, কারণ আদারওয়াইজ আমাদের যে চিন্তা ভাবনার জায়গাগুলোতে অনেক ডমিনেশন আসে ফেসবুকের মাধ্যমে। আর এখন একটা ভাইরালের যুগ চলেছে, যেখানে হচ্ছে আমরা যেগুলো দেখা উচিত না। আপনি নিশ্চয়ই ভাইরাল হতে চান? নো, তাহলে অনেক আগেই হয়ে যেতাম। যখন আমি শুরু করেছি ফ্যাশন নিয়ে কাজ করা, আমি ট্রাভেল ব্লগ করতাম, আমি রাইডস নিয়ে কাজ করতাম, অনেক ইজি ছিল। এটা কখনোই এভাবে হতেও চাই না, কারণ আমি দেখেছি এখন ভাইরাল হয়, আমি তো বলবো যে 100 থেকে একটা হয়তো ভালো কাজের জন্য ভাইরাল, কিন্তু অন্যগুলো কি ভালো কাজের জন্য? আমরা তো দেখি যে আপনার মানে সমাজের খারাপ দিকটা দেখিয়ে মানুষ ভাইরাল হয়, কেউ কাউকে মারছে সে ভাইরাল হয়ে যাচ্ছে। আমি খুব দুঃখ পাই একটা জিনিসে, যে আমরা যখন যারা বড় বড় জায়গায় আছেন, যাদের ব্র্যান্ডগুলো আছে, যারা বিগ মানে যারা সমাজের অনেক বেশি মানে সোশ্যালি যারা রিকগনাইজড, হ্যাঁ মানে যারা বদলাতে পারে, তারা যখন তাদের ব্র্যান্ড প্রমোশনে এমন সব মানুষকে দিয়ে করায় যাদের পাস্টে গেলে দেখা যায় তারা ভাইরাল হয়েছে নেগেটিভ কাজের জন্য, যেটা একটা মানে জেনারেশন, আমাদের যে জেনারেশন তাদের কাছে একটা বার্তা দিচ্ছে যে তুমি নেগেটিভ কাজ করবা, তুমি ভাইরাল হবা, দেন তুমি সবার কাছে অনেক গ্রহণযোগ্য হবা, তোমাকে সব ব্র্যান্ড ডাকবে, তোমাকে সব অনুষ্ঠানে ডেকে অ্যাওয়ার্ড দেওয়া হবে, যেখানে অনেক অনেক নিভৃতে কাজ করা মানুষজন আছে যাদেরকে কেউ চিনে না। অ্যাওয়ার্ড নিয়ে প্রচুর কথা আছে, প্রচুর অ্যাওয়ার্ড শো হচ্ছে, প্রচুর অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে, প্রচুর অ্যাওয়ার্ড পাচ্ছে, এবং প্রচুর বাণিজ্যও হচ্ছে। আপনার কাছে এই ধরনের প্রস্তাবনা এসছে কিনা? হয়তো অনেকে রাগ করবে, অনেকে বলবে যে আমি একদম এরকম না, মানে কখনোই ভাবে
ডিরেক্টলি কথা বলি না, কিন্তু এটা অনেকটাই মানে অ্যাওয়ার্ডটা বিজনেস হয়ে গেছে। প্রতি 3 মাস অন্তর অন্তর বিভিন্ন অ্যাওয়ার্ড প্রোগ্রাম হচ্ছে, এবং যারা যে বিভিন্ন ক্ষেত্রে অ্যাওয়ার্ড পাচ্ছে আপনি যদি দেখেন খুব অল্প কিছু মানুষ ছাড়া অন্যদের কাজের সাথে আপনি অ্যাওয়ার্ড মেলাতে পারবেন না। ন্যাশনালগুলো আমি বাদ দিলাম, ওটা ভালো হয়, কিন্তু যেগুলো এখন বাণিজ্যিক ভিত্তিক আপনি প্রোগ্রাম দেখলেই বুঝবেন, বোঝা যায়। এবং তারা যেটা করে আমি খেয়াল করেছি, তারা বাহির থেকে সেলিব্রিটি এনে অ্যাওয়ার্ড মানে শুরুতেই হয় যে আপনাকে অ্যাওয়ার্ড দেওয়া হবে এর মাধ্যমে। বাংলাদেশে কিন্তু এখন অনেক অনেক মানুষ আছে যারা দেশের বাইরে যায়, আপনারা তাদেরকে সেলিব্রিটি করেন। আমরা বাংলাদেশি হয়ে আমরা দেশের বাইরে, যেমন আমি বলি, আমি এখন পৃথিবীতে আমি রাশিয়াতে, ফিনল্যান্ডে, ইউকেতে গিয়েছি, এবং সেটাতে গিয়েছি হচ্ছে একজন জাজ হিসেবে, ফ্যাশন জাজ, বাংলাদেশি একটা মেয়ে যে বাংলাদেশে পড়াশোনা করেছে, যার পুরো লাইফ বাংলাদেশে, হ্যাঁ, তাকে কেন নিচ্ছে? সো আপনি নিজের দেশের মানুষকে ডাকছেন না, আপনি বাইরের একজন সেলিব্রিটিকে এনে অ্যাওয়ার্ড বিক্রি করছেন। এটাতে কি হচ্ছে? হয়তো বা আপনার ঘরে অ্যাওয়ার্ডটা যুক্ত হচ্ছে, যারা অ্যাওয়ার্ড নিচ্ছেন তাদেরকেও আমি বলবো যে যুক্ত হচ্ছে, কিন্তু আপনার কি দিন শেষে ওটা দেখে ভালো লাগছে? আপনি কি ফিল করছেন যে এটা আমি আমার কাজের জন্য পেয়েছি? নিশ্চয়ই আজকে আপনার এই অনুষ্ঠান যারা দেখবেন তারা ব্যাপারটা ফিল করার চেষ্টা করবেন, যারা দিচ্ছেন এবং যারা নিচ্ছেন। আমরা গল্প করতে করতে অনুষ্ঠানের সময় কিন্তু শেষ করে ফেলেছি। শুধু আপনার কাছে একটা জিনিস জানতে চাই, আপনি যে সেক্টর নিয়ে কাজ করছেন মানুষের জন্য, আপনি বলেছেন অ্যাক্টিভিস্ট, আপনি বিভিন্ন বিষয় নিয়ে কাজ করার চেষ্টা করেন, সেখানে এই বাংলাদেশের মানুষের কাছ থেকে কি ধরনের অ্যাওয়ার্ড আপনি আশা করেন? আমি আশা করি যে বাংলাদেশের মানুষ নিজের দেশের তৈরি পোশাক কিনবে, কারণ আপনাদের মাধ্যমে হচ্ছে আমাদের তাঁতিরা যারা আছেন, শুধু তাঁত শিল্প না, আমাদের বিভিন্ন ধরনের আর্টিসান আছে, জুয়েলারিতে আছেন, শুজে আছেন, ব্যাগে আছেন, তারা বেঁচে থাকবে। সো ভালোবাসাটা শুধু 21শে ফেব্রুয়ারি, 26শে মার্চ আর 16 ডিসেম্বর না হয়ে ভালোবাসাটা পুরো বছর হওয়া উচিত। আমি এটাও বলবো না যে আপনি শুধু বাংলাদেশের পোশাক কিনেন, কারণ এখন গ্লোবাল মার্কেট হয়ে গেছে। অবশ্যই আপনি দেশের বাইরের পোশাক কিনবেন, কিন্তু চেষ্টা করবেন যে নিজের ওয়ার্ডরোবে অ্যাটলিস্ট 60 থেকে 70% পোশাক আপনার দেশের হোক। মানে দেশ বড় হওয়া মানে দেশের প্রত্যেকটা নাগরিক বড় হওয়া। সো তাদের পোশাক কিনুন, এটাই আমার সবার কাছে চাওয়া। নিশ্চয়ই আপনার স্বপ্ন দেশের মানুষ ভাববেন এবং চেষ্টা করবেন আপনার কথাগুলো শুনবার। অনেক ধন্যবাদ আফসানা আপনাকে আমাদের এই আয়োজনে আসবার জন্য। আপনাকেও অনেক ধন্যবাদ। মানে আমি এই ধরনের অনুষ্ঠানে প্রথম আসলাম, ভালো লেগেছে। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজনে। কথা হচ্ছিল আফসানা ফেরদৌসীর সাথে। দেখা হবে আবারও নতুন কোনো অতিথিকে সাথে নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সুন্দর থাকুন নিশ্চয়ই।